ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা ইন্ডিয়ান পলিটির ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে মেন পোর্শন, যেটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে 1999 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্পেশালি ডব্লিউবিসিএস প্রিলিমস যে প্রশ্নগুলি করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা চেষ্টা করব একটা বিস্তারিত আলোচনার। এটা আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো শুরু করা যাক। ফার্স্ট, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে প্রশ্ন এসছে ডব্লিউবিসিএস 99 থেকে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের সংবিধান কখন কার্যকরী করা হয়েছিল, কোন সময়? 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1949, 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1951. The answer is 26 January 1950. Why 26 January 1950? Because in that day, 26 January in 1930, celebrated the Purna Swaraj Day was celebrated, and following resolution of Lahore session, লাহোর সেশনে একটা রেজলিউশন করা হয়েছিল 1929 সালের ডিসেম্বর মাসে। সেই রেজলিউশন অনুযায়ী 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়। সেই কথাটিকে মাথায় রেখে 26শে জানুয়ারি 1950 সালে আমাদের ভারতীয় সংবিধান কার্যকরী হয়, গৃহীত নয়, কার্যকরী হয়। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ 1946 ওয়াজ, 1946 সালের সংবিধান সভার প্রেসিডেন্ট, সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ। দ্য আনসার ইজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। Important note, 11th December 1946, Dr. Rajendra Prasad was elected as the President of the Constituent Assembly, এবং ডক্টর সচিদানন্দ সিনহা was the temporary President of Constituent Assembly. প্রাথমিকভাবে টেম্পোরারি একজন প্রেসিডেন্ট করা হয়েছিল এবং তার নাম হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, গ্রহণ কবে করা হয়েছিল? 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1949, নভেম্বর 26, 1949, ডিসেম্বর 31, 1949. The answer is November 26, 1949. The constitution adopted on November 26, 1949 contained a preamble, 395 article and 8 schedule. যখন গ্রহণ করা হয় সংবিধান তখন 395টি আর্টিকেল এবং 8টি শিডিউল ছিল। Some provision of the constitution pertaining to citizenship, elections, provisional parliament came into force on November 26, 1949 itself. কিছু অংশ গ্রহণ করার সাথে সাথেই কার্যকরী হয়ে গিয়েছিল। তার মধ্যে যেমন ছিল সিটিজেনশিপ, ইলেকশনস, প্রভিশনাল পার্লামেন্ট, এগুলো সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল, কারণ এগুলো ছিল ইমার্জেন্সি বেসিস, এগুলো শুরু করতেই হতো। নেক্সট, ইন্ডিয়াজ নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন, একই কোশ্চেন ঘুরে ফিরে আসছে, 26 নভেম্বর 1949। এগিয়ে যাব। ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ড ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেলিবারেট আপন দ্য ফাইনালাইজ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোন সময়ের মধ্যে ভারতীয় সংবিধানকে তৈরি করার জন্য সময়সীমা নেওয়া হয়েছিল এবং সংবিধানকে তৈরি করা হয়েছিল? The November 1946 to November 1949, November 1947 to November 1949, December 1946 to November 1949, and December 1947 to November 1949. The answer is December 1946 to November 1949. First meeting of Constituent Assembly held on 9th December 1946. Last meeting of Constituent Assembly held on 26 November 1949. Next, who among the following was the chairperson of the drafting committee set up by the Constituent Assembly? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভার দ্বারা একটা ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল। তার চেয়ারপারসন কে ছিলেন? জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নান অফ দিজ। আনসার ইজ ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারপারসন।
নেক্সট, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে প্রাথমিকভাবে কতজন মেম্বার ছিলেন? দ্য আনসার ইজ 389. Initially, the Constituent Assembly consisted of 389 members. Later, it was reduced to 299 with the creation of separate Constituent Assembly for Pakistan. প্রথমে এটাকে 389 দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে এটা কমে হয়েছিল কত না 299। তার কারণ পাকিস্তান আলাদা একটা বিধানসভা তৈরি করেছিল। টোটাল স্ট্রেংথ সংবিধান সভা তৈরি করেছিল। Total strength of Constituent Assembly constituted under the scheme formulated by Cabinet Mission Plan was to be 389. Of these, 296 seats were to be allotted to British India, 93 seats to be princely states. It was finally reduced to 299. মানে কি, ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা 1946-এ করা হয়েছিল, সেখানে কি হয়েছিল 296খানা সিট অ্যালট করা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশের অধীনস্থ ভারতীয় যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে, আর 93 সিটস টু দ্য প্রিন্সলি স্টেট, অর্থাৎ রাজাদের দ্বারা পরিচালিত যে 93টি জায়গা রয়েছে, সেখান থেকে যতগুলি জায়গা রয়েছে তার থেকে 93খানা সিট, অ্যান্ড ইট ওয়াজ ফাইনাল রিডিউস টু 299 মানে 299. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? বলছে আমাদের ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস কোনটা? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, the Government of India Act 1935, none of these. The Government of India Act 1935, this is the answer. কারণ এটাই ছিল ফাইনাল এবং সবচেয়ে বড় অ্যাক্ট যেটা ব্রিটিশ ইন্ডিয়া ভারতবর্ষে লাগু করেছিল, এবং সেখান থেকে আমাদের সোর্স যেটা সবথেকে বিগেস্ট সোর্স, সবচেয়ে বড় সোর্স আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে রয়েছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? যখন পার্টিশন হয়, মানে ভাগ হয়, ভারত ভাগ হয়, তখন প্রিন্সলি স্টেট মানে রাজার দ্বারা পরিচালিত স্টেটের সংখ্যা কতগুলো ছিল? 555, 558, 560, 562। দ্য আনসার ইজ 562, 562। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধান এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় ব্যবস্থা অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ। কার প্যাটার্নটা ফলো করে তারা তৈরি করেছেন এটা সংসদীয় ব্যবস্থাটা? ফ্রান্স, ব্রিটেন, কানাডা না সুইডেন? দ্য আনসার ইজ ব্রিটেন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স অন। কবে কার্যকরী হয়েছিল? রিপিটেড কোশ্চেন, 26 জানুয়ারি 1950। India's new constitution was adopted on, repeated question, 26 November 1949. Next, who was the president of the Constituent Assembly? Repeated question, Dr. Rajendra Prasad. Next, mark the current date of the year in which Indian Constitution came into being. এটাও রিপিটেড কোশ্চেন, 26 জানুয়ারি 1950। শুধুমাত্র কথাটার মধ্যে একটু চেঞ্জ এসছে, কেম ইনটু বিং এখানে নতুনভাবে লেখা রয়েছে। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগুলো আর অপশানে যাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি। রিপিটেড কোশ্চেন, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেটস ওয়াজ ফার্স্ট প্রপোজড? ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষকে পরিচালনা করতে গেলে একটা সংঘবদ্ধ রাজ্য নিয়ে আমাদের দেশ তৈরি হবে, এটা প্রথম কে প্রপোজড করেছিলেন, প্রপোজাল দিয়েছিলেন, প্রস্তাব? রাজা গোপালাচারী, শরৎ বোস, মতিলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি? দ্য আনসার ইজ মতিলাল নেহরু, দ্য ফাদার অফ জওহরলাল নেহরু। নেক্সট, ইন্ডিয়া অ্যাচিভড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল অন। আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? 1947, 15th August. Who was one of the advocates of United Sovereign Bengal? United Sovereign Bengal, সার্বভৌম সংঘবদ্ধ সার্বভৌম বাংলার একজন অ্যাডভোকেট কে ছিলেন? নিচে যাদের নামগুলো রয়েছে, এইচ.এস. সুরাবর্দী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, নান অফ দ্য অ্যাবাভ। আনসার ইজ এইচ.এস. সুরাবর্দী। নেক্সট, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ। ভারতীয় সংবিধান কোয়াসি ফেডারাল, ফেডারাল, ইউনিটারি, নান অফ দিজ? এই চারটের মধ্যে অ্যান্সার ইজ কোয়াসি ফেডারাল। কোয়াসি ফেডারাল হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের
ধরন, এটা কে করেছেন না কেসি হোয়ার ডিসক্রাইব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ কোয়াসি ফেডারেল। নেক্সট, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি, সিস্টেম মানে পদ্ধতিটি, গভর্নমেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি মানে ভারতবর্ষের সরকারের যে পদ্ধতিটি কেমন? ফেডারেল, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স, কোয়াসি ফেডারেল। দ্য আনসার ইজ ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স। ইউনিটারি মানে কেন্দ্রীভূত, উইথ ফেডারেল ফিচার্স মানে আমাদের রাজ্যের সাথে সংঘবদ্ধভাবে সরকার চলে কিন্তু সেন্ট্রালের পাওয়ার বেশি, তাই ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স। নেক্সট, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কী? দ্য পিপল, দ্য কনস্টিটিউশন, দ্য পার্লামেন্ট, নান অফ দিস। দ্য আনসার ইজ দ্য পিপল। মানুষ অর্থাৎ জনগণই হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে বড় উৎস। The preamble states that the constitution derives its authority from the people of India. The preamble starts as we the people of India মানে আমাদের যে প্রিয়াম্বল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, প্রস্তাবনার শুরুই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে। সো দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য চিফ সোর্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। নেক্সট, কমিউনালিজম মিনস, কমিউনালিজম মানে কি? শোয়িং ফেভার টু ওয়ান্স কমিউনিটি, একটা কমিউনিটির প্রতি ফেভার দেওয়া। অল কমিউনিটিজ আর ইকুয়াল বিফোর ল, আইনের আগে সমস্ত কমিউনিটি হচ্ছে একই রকম। শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে কাউকে সুযোগ সুবিধা দেওয়া। নান অফ দ্য অ্যাবাভ। আনসার ইজ শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। দিস ইজ কমিউনালিজম শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, ভারতীয় সংবিধান হচ্ছে রিজিড, ফ্লেক্সিবল, পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, ভেরি রিজিড। কী হবে অ্যান্সার? পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। কেন? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। সাম প্রভিশন অফ আওয়ার কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই সিম্পল মেজরিটি, সাধারণ মেজরিটি নিয়ে আমরা অ্যামেন্ড করতে পারি, সংশোধন করতে পারি। আদার বাই স্পেশাল মেজরিটি, অর্থাৎ 2/3 মেজরিটি অফ মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। 2/3 মেজরিটি অফ মেম্বার, 2/3 মেজরিটিকে প্রেজেন্ট থাকতে হবে এবং ভোট দিতে হবে আন্ডার আর্টিকেল 368, 368 নম্বর আর্টিকেলের আন্ডারে, তবে গিয়ে সেটা পরিবর্তন করা যাবে। সো ইট ইজ কল্ড পার্টলি রিজিড and পার্টলি ফ্লেক্সিবল। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল, প্রস্তাবনা ভারতবর্ষকে কি ঘোষণা করে? এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। নাম্বার 2, এ সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। নাম্বার 4, এ ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক। এটা হবে অ্যান্সার সি, এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এবং এটা কি হয়েছে? সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দকে 22nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1917 দ্বারা অ্যাড করা হয়েছে 1976, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলেও বলি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান দ্বারা নিচে যে ফলোয়িং অফিসগুলো রয়েছে তার মধ্যে কোনটা সংবিধানের মধ্যে নেই বা সংবিধানে উল্লেখিত নেই? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডেপুটি প্রাইম মিনিস্টার। আমরা তিনটের নাম শুনেছি, কিন্তু আমরা আমাদের ভারতবর্ষে ডেপুটি প্রাইম মিনিস্টারের নাম শুনিনি, কারণ এই পদটি সংবিধানে উল্লেখিত নেই। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রপার কনোটেশন অফ দ্য টার্ম সেকুলারিজম? সেকুলারিজম এই শব্দটির প্রপার কনোটেশন অর্থাৎ অর্থটা কি হবে? নাম্বার এ, দ্য স্টেট ইজ দ্য প্যাট্রন অফ অল রিলিজিয়ান্স। স্টেট মানে রাজ্য বা দেশ, সে কী করবে না প্যাট্রন অফ অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মকে সমানভাবে দেখবে। বি, ইন দ্য অ্যাফেয়ার্স অফ গভর্নেন্স অ্যান্ড ফর্মুলেশন অফ স্টেট পলিসিজ দ্য স্টেট ইজ নট গাইডেড বাই রিলিজিয়াস কনসিডারেশন, অর্থাৎ সরকারের যে সমস্ত অ্যাফেয়ার্স থাকবে, যে সমস্ত কাজকর্ম থাকবে এবং ফর্মুলেশন অফ স্টেট পলিসি, সরকারের যে সমস্ত নীতি
প্রণয়ন করার ব্যাপার থাকবে, সেক্ষেত্রে ইজ নট গাইডেড বাই রিলিজিয়াস কনসিডারেশন, কখনোই সরকার ধর্মীয়ভাবে কোনো একটি ধর্মকে বিশেষ প্রাধান্য দেবে না। নাম্বার সি, দ্য স্টেট শুড প্রমোট ডোমিনেন্ট রিলিজিয়ান। ডি, নান অফ দ্য অ্যাবাভ। দ্য আনসার ইজ বি। নেক্সট, সেকুলারিজম সম্বন্ধে একটু যদি জানি, সেকুলারিজম মিনস দ্য স্টেট হ্যাজ নো অফিসিয়াল রিলিজিয়ান, মানে আমাদের দেশের কোনো রকম অফিসিয়াল রিলিজিয়ান নেই। আমরা বলি না যে আমরা অমুক ধর্মর দেশ, আমরা বলি না, আমরা বলি আমরা সর্বধর্ম সমন্বয়। Secularism pervades in provisions which gives full opportunity to all persons to profess, practice, propagate the religion of their choice. আমাদের দেশ এমন একটি দেশ এবং বিশ্বের মধ্যে একটি ইউনিক দেশ যেখানে সমস্ত ধর্মকে তার ধর্মের প্রতি সম্মান রাখার জন্য সুযোগ দেওয়া হয়। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম সোভারেন ইমপ্লাই? সার্বভৌম এই শব্দটির অর্থ কী? Free from external control, free from internal control, free from territorial dispute, free from control by any international body. The answer is free from external control, অর্থাৎ আমরা নিজেরা স্বাধীন, আমাদেরকে বাইরের কেউ কন্ট্রোল করতে পারবে না। আমরা স্বাধীনভাবে আমাদের নীতি পলিসি অ্যাপ্লাই করব, আমরা স্বাধীনভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। নেক্সট, Indian polity is federal in nature, unitary in nature, semi-federal in nature, none of the these. Indian পলিটিটা কেমন? ফেডারেল ইন নেচার। আমরা আগেই আলোচনা করেছিলাম ফেডারেল কেন না, আমাদের কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে যৌথভাবে আমাদের প্ল্যান তৈরি হয় এবং প্ল্যান অর্গানাইজ করা হয় এবং সেন্ট্রাল এবং স্টেটের দুজনের কম্বিনেশন থাকে, তাই ফেডারেল। India's political system is democratic, dictatorial, military, none of the these. Democratic, dictatorial, military, none of the these. Answer is democratic. কারণ কি ডিক্টোরিয়াল নয় এবং মিলিটারিও নয়, আমাদের সেনা দেশ শাসন করে না। Answer is democratic. Next, the system of Indian democracy is, ভারতীয় ডেমোক্রেসি সিস্টেমটা কেমন? By party and parliamentary in nature, multi-party and parliamentary in nature, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। বাই পার্টি, পার্লামেন্টারি নেচার মানে দুটি পার্টি, সেরকম ব্যাপার নয়। মাল্টি পার্টি, আমাদের প্রচুর পার্টি, যে কেউ পার্টি তৈরি করে নিতে পারে। অ্যান্ড পার্লামেন্টারি নেচার, সংসদীয়। অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের নয়, কারণ আমাদের প্রেসিডেন্ট সবার উপরে থাকলেও মেন যে ক্ষমতাটা থাকে প্রধানমন্ত্রীর উপরে থাকে, প্রাইম মিনিস্টারের উপরে থাকে। তাই দ্য অ্যান্সার ইজ মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটস, এফডি অ্যান্ড ডিপিএসপি। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কাকে বলবো? আর এনফোর্সেবল থ্রু কোর্ট অফ ল, আর নট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর নট এনফোর্সেবল থ্রু কোর্ট অফ ল, হ্যাভ বিন বরোড ফ্রম দ্য আমেরিকান কনস্টিটিউশন। চারটে দিয়েছে, কোনটি সঠিক? সঠিক হচ্ছে আর নট এনফোর্সেবল থ্রু দ্য কোর্ট অফ ল, অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে যদি কেউ এটি অমান্য করে বা না মানে, আমরা কখনোই তার উপরে কোর্ট অফ ল অর্থাৎ শাসনের আইন বসাতে পারি না বা আইনের শাসন বসাতে পারি না। তাদেরকে আমরা তাদের এগেনস্টে কিছু কেস করতে পারি না বা তাদের এগেনস্টে কোনো রকম স্টেপ নিতে পারি না। ডিপিএসপি আর মেনশন ফ্রম আর্টিকেল 36 to 51, 36 থেকে 51 নম্বর আর্টিকেলে ডিপিএসপি সম্বন্ধে বলা রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিচে যে চারটি রয়েছে তার মধ্যে কোনটি ফান্ডামেন্টাল রাইট নয়? দেখি, রাইট টু ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইট। রাইট টু লিবার্টি, ফান্ডামেন্টাল রাইট। রাইট টু প্রপার্টি, এটি ফান্ডামেন্টাল রাইট নয়। কেন নয় বলছি, দ্য রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। অরিজিনালি রাইট টু প্রপার্টি ওয়াজ এ ফান্ডামেন্টাল রাইট, আগে এটি ছিল। আফটার 44th অ্যামেন্ডমেন্ট 1978, 1978 সালে 44তম সংবিধান সংশোধনে ইট বিকাম এ লিগ্যাল অর কনস্টিটিউশনাল রাইট আন্ডার আর্টিকেল 300A। 300 এর মাধ্যমে বর্তমানে এটি একটি লিগ্যাল অথবা সাংবিধানিক অধিকার হিসাবে রয়েছে, ফান্ডামেন্টাল অধিকার হিসাবে, মৌলিক অধিকার হিসাবে নেই। The concept of welfare state is included in the Constitution of India. Concept of welfare state is included in the Constitution of India in the preamble, fundamental right, 4th schedule, directive principle of state policy. অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক যে রাজ্য তৈরি করা হবে সেটি কোথায় লেখা রয়েছে তার নীতি প্রণয়নের ব্যাপারটি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 to 51. Okay, next, in which part of the constitution the concept of welfare state funds elaborations, অর্থাৎ
কনস্টিটিউশন অফ কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফান্ড, একই রকমই কোশ্চেন, শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইজ দ্য অ্যান্সার, কারণ প্রিএম্বল নয়, ফান্ডামেন্টাল ডিউটিজও নয়, ফান্ডামেন্টাল ডিউটিজ 51A, প্রিএম্বল নয়, আর ফান্ডামেন্টাল রাইটসও নয়। নেক্সট, which of the following fundamental rights was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the constitution? অর্থাৎ কোন ফান্ডামেন্টাল রাইটকে ডক্টর বি আর আম্বেদকর দ্বারা বলা হয়েছিল হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা সংবিধানের? রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিজ। রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিজকে বলা হয়েছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আগে কি ছিল? রাইট টু প্রপার্টি, রাইট টু রিলিজিয়ান, right to constitutional remedies, all of these. Answer is right to constitutional remedies. কেন না, Article 32 is the most important article of the Constitution, an article without which this Constitution would be a nullify. It is the very soul of the Constitution, the very heart of it. কারণ আমরা কনস্টিটিউশনাল রেমিডিজের মাধ্যমে আমাদের কোনো কনস্টিটিউশন যদি আমাদের দেশবাসীর উপরে খারাপ প্রভাব পড়ে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি? রেমিডি, অর্থাৎ তার চেঞ্জ করতে পারি কিছু শর্ত বা কিছু নিয়ম মেনে। নেক্সট, দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস ফ্রম, অর্থাৎ এই যে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালস মানে নির্দেশমূলক যে নীতি রয়েছে আমাদের সংবিধানে, সেটি কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য কনস্টিটিউশন অফ আইরিশ রিপাবলিক, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দ্য কনস্টিটিউশন অফ USSR, দ্য কনস্টিটিউশন অফ সুইজারল্যান্ড। দ্য আনসার ইজ দ্য কনস্টিটিউশন অফ আইরিশ রিপাবলিক। Under which article of the Constitution the government was awarded Bharat and Padmashri Award? ভারতরত্ন এবং পদ্মশ্রী যে পুরস্কারগুলো দেওয়া হয় সেটা কোন আর্টিকেলের আন্ডারে দেওয়া হয়? আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 18, আর্টিকেল 14? দ্য আনসার ইজ আর্টিকেল 18. No title not being a military or academic distinction shall be conferred by the state. Bharat-Ratna Padmashri Award are not regarded as titles in terms of Article 81A of the Constitution. এটি বলা রয়েছে কনস্টিটিউশনে যে ভারতরত্ন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড are not regarded as titles, এটা টাইটেলস হিসাবে ধরা হয় না। নেক্সট, the concept of welfare state is included in the Constitution of India in the same question repeated directive principles of state policy. Which of the following is not a fundamental right? এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? এটাও আগে বলেছি। রাইট টু প্রপার্টি, দ্য রাইট অফ টু এডুকেশন ফর অল বিটুইন 6 and 14 years of age has been included a fundamental right in the Indian Constitution. অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ, 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদেরকে শিক্ষা দিতে হবে, তাদের রাইট টু এডুকেশন মানে শিক্ষার অধিকার রয়েছে। এটি কোন বছর ফান্ডামেন্টাল রাইট হিসাবে স্বীকৃত হয়? দ্য ইয়ার ইজ 2002. The 86th Constitutional Amendment Act 2002 inserted Article 21A making right to education a fundamental right. অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনের দ্বারা 21A আর্টিকেলে এটিকে যুক্ত করা হয় এবং এটি বর্তমানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে রয়েছে। Fundamental duties have been included the Indian Constitution in the, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ ভারতীয় সংবিধানে কোন অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়েছে? কোন অ্যামেন্ডমেন্টের ফলে? সংবিধান সংশোধনের ফলে। চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইট, চ্যাপ্টার অন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 9th শিডিউল, 42nd amendment, 42nd amendment. The answer is 42nd amendment. তার কারণ ফান্ডামেন্টাল ডিউটিজ borrowed from Soviet Constitution USSR. The features were added on the recommendation of Sharon Singh Committee by 42nd Constitutional Amendment Act 1976. 1976 সালে 42তম সংবিধান সংশোধনে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে সোভিয়েত কনস্টিটিউশন থেকে USSR থেকে ফান্ডামেন্টাল ডিউটিজ ইনক্লুড করা হয় ভারতীয় সংবিধানে। নেক্সট, আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু, 25 নম্বর আর্টিকেল সংবিধানের কোনটার সাথে যুক্ত? এ, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, বি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, ডি, ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। দ্য আনসার ইজ বি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ প্রত্যেক ধর্মের স্বাধীনতা রয়েছে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25। কী কী রয়েছে একটু দেখে নিই। কনসায়েন্স, ফ্রি, প্রফেশনস, প্র্যাকটিস, প্রোপাগেশন অফ রিলিজিয়ান। নেক্সট,
হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? দ্য রাইটস টু ইকুয়ালিটি, দ্য রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ন, দ্য রাইটস টু স্ট্রাইক, দ্য রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। দ্য অ্যান্সার ইজ দ্য রাইট টু স্ট্রাইক. Next, the directive principles of state policy of India have similarity with directive principle of states policy, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে? ওই একই কোশ্চেন ঘুরে ফিরে, দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড. In which year was the part of fundamental duties included in the constitution by the Indian Parliament? অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ কোন বছর নেওয়া হয়, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা? সেটা হচ্ছে 42nd Amendment Act, happened in 1976. Which part of the constitution directs the state to establish Panchayati Raj institution in the country? অর্থাৎ which part of the constitution directs state to establish Panchayati Raj institution of the country? অর্থাৎ সংবিধানের কোন পার্ট থেকে পঞ্চায়েতি রাজ দেশের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়? দ্য প্রিএম্বল, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্য ফান্ডামেন্টাল রাইট, নান অফ দ্য অ্যাবাভ. এটা হচ্ছে আনসার ইজ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি. আর্টিকেল 40 অফ দ্য ডিপিএসপি ডাইরেক্টস দ্য স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন. 40 নম্বর আর্টিকেল দেশকে পঞ্চায়েতি রাজ যে দেশে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটিকে প্রমোট করে. কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট. দুটো স্টেটমেন্ট বলা হয়েছে, সেগুলো দুটো আগে পড়ে দেখা যাক কী আছে. পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কভার্স আর্টিকেল 12 to 35 and deals with fundamental rights of Indian citizen. Number 2, right to property is listed as a fundamental rights in the constitution. Which of the statement is or are correct? তাহলে এখানে দেওয়া আছে 1 only, 2 only, both 1 and 2, neither 1 not 2. The answer is neither 1 not 2. তার কারণ আমরা জানি রাইট টু প্রপার্টি হচ্ছে 300A রয়েছে, অতএব এটি ফান্ডামেন্টাল রাইট হওয়ার কোনো ব্যাপারই নেই. আর পার্ট 2-তে আর্টিকেল 12 to 13 এটাও নেই, অতএব এটি দুটি নেইদার 1 নট 2. নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রাইট টু এডুকেশন বিল. রাইট টু এডুকেশন বিল যেটা আনা হয়েছে তার সম্বন্ধে 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে. পড়ি. দ্য পার্লামেন্টারি ওয়ার্ক অন দ্য বিল ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য ইউপিএ গভর্নমেন্ট. Number 2, one of the key provisions of the bill is to ensure 25% reservations in private schools for disadvantaged children from the neighborhood at the entry level. Number 3, the bill also prohibits physical punishment, expulsion or detention of a child. Which of the statement given above is or are correct? বলছে এই তিনটি যে কতগুলি ঠিক, given above is or are correct, কতগুলি ঠিক? 1 only, B হচ্ছে 2 only, C হচ্ছে 2 and 3, আর D all of 1 to 3. The answer is 2 and 3. Equal pay for equal work for both men and women is a equal pay for equal work, সমকাজে সমবেতন সবার জন্য, অর্থাৎ ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলার জন্য এটি কি? এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্ট্যাটুটরি প্রভিশনস ইন লেবার ল, ফান্ডামেন্টাল রাইট অর নান অফ দ্য অ্যাবাভ? দ্য আনসার ইজ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি. নির্দেশকমূলক যে নীতি রয়েছে সেখানে বলা রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমকাজে সম বেতন, পার্সন ইজ ম্যান অর ওম্যান.